যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে সংকট কাটার আশা, লিভিং প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতের। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে 3 আগস্ট দলে দলে ঢাকায় আসবে জনতা, জানালেন হাসনাত। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণেও ঐকমত। আওয়ামী আমলের 5G প্রকল্প নিয়ে দুদকে চিঠি দেয়া নিয়ে ফয়েজ তৈয়বের সাফাই। দুর্নীতির তদন্ত চলবে বলছে কমিশন। এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই, জানালো প্রসিকিউশন। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে এমন আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন তিনি। পরে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে গণতন্ত্র ও ভোট ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলনে যাবে বিএনপি। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে অংশ নিতে সিলেটে উপস্থিত হন দলের কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির আশা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে, যার মাধ্যমে দেশে ভোট ও গণতন্ত্র ফিরে আসবে। আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। পরে আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পিআর পদ্ধতির সমালোচনা করেন। বলেন, দেশে গণতন্ত্র ও ভোট যারা ফিরিয়ে দিতে চায় না, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চায় বিএনপি। যারা পিআর নিয়ে কথা বলেন, দয়া করে পিআর নিয়ে একটু পড়াশোনা করবেন, পিআর নিয়ে একটু জানবেন, জেনে তারপরে কথা বলবেন। একজন বলে দিল আর আমরা নাচলাম, এটা তো হবে না ভাই। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ 17 বছর যেভাবে আন্দোলন করেছে, দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো। আর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন যত দেরিতে হবে, বিচার ব্যবস্থা নড়বড়ে হওয়ার পাশাপাশি দেশ ততই পিছিয়ে যাবে। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। পরে সিলেট জেলা বিএনপির আয়োজনে অন্য এক অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেটের শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলজার আহমেদ, এখন সিলেট। নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয় রয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সকালে 19 জুলাই জামায়াতের সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সকালে সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনোই নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা হয়নি। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া। আমাদের আমিরের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা হয়, ইন্টারপ্রিট করা হয়। এটার ব্যাখ্যা আমাদের কলকে ডাক্তার তাহের সাহেব দিয়েছেন। আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যমে এক পেশি সংবাদ পরিবেশন করে জুলাই বিপ্লবীদের হত্যার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সপ্তম দিনের পদযাত্রায় ইতোমধ্যেই রাজশাহী থেকে নাটোরে পৌঁছে পথসভা করেছে এনসিপির নেতাকর্মীরা। এরপরের গন্তব্য সিরাজগঞ্জ ও পাবনা। রাকিবুল হাসানের প্রতিবেদন। সকালে রাজশাহী থেকে শুরু হয় এনসিপির সপ্তম দিনের পদযাত্রা। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এই 3 জেলা ঘিরে দলটির কর্মসূচি। যাত্রার শুরুতে গণমাধ্যমে কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, মিডিয়া দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বিপ্লবীদের হত্যার চেষ্টা করা হচ্ছে। 3 আগস্ট দলে দলে ঢাকায় সাধারণ মানুষ জড়ো হবেন বলেও জানান তিনি। গত বছর 5 আগস্ট পর্যন্ত মনে হয়েছে যে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই যারা বিপ্লব করেছে তাদেরকে হত্যা করার একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে, হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদেরকে অপরাধী হিসেবে তৈরি করার জন্য মিডিয়া দিয়ে সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ সময় জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র অলরেডি সময় পেরিয়ে গেছে, তারপর আমরা 5 আগস্ট পর্যন্ত এই সরকারকে দেখব যে তারা এই মাসের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিতে পারে কিনা। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি, তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে জুলাই পদযাত্রা পৌঁছায় নাটোরের বেলঘুরিয়া বাইপাস মোড় এলাকায়। এ সময় উপস্থিত ছাত্র জনতা তাদের স্বাগত জানান। পরে নাটোর শহরের মাদ্রাসা মার্কেট মোড়ে পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির স্থানীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। স্লোগানে মুখরিত হয় সমাবেশ। বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদেরকে ভুলাইয়া দেবার চেষ্টা করে লাভ নাই, আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই। আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ, সাথে আমরাও। যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায়। আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন, সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান। বিকেলে সিরাজগঞ্জে পথসভায় অংশ নেয় দলটি। বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের বক্তব্যে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের স্বপ্নের কথা। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না। কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাইট সার্জিস আবার রাস্তায় নেমে আসবে। জনগণকে জিম্মি করেছে, মানুষের টাকা লুট করেছে, ব্যাংকগুলোকে লুট করেছে। সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই। এই বসুন্ধরা অ্যাসালাম
এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দিনভর নাটোর ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রত্যেকটি অঞ্চলের সমস্যা নিরসনের চেষ্টা করবে দলটি, এমনটাই বলছেন নেতাকর্মীরা। শামীমা শাম্মী, এখন। রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা ব্যবহৃত হতে পারে, তাই সংবিধানের 141 অনুচ্ছেদের পরিবর্তন আনার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচার প্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে আনতে আদালত বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পর্যায়ে নিম্ন আদালতের সম্প্রসারণ নিয়ে সংবিধান সংশোধনের বিষয়ে ঐকমত্য হয়েছে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখুন। বিচার প্রাপ্তির আশায় যারা আদালতের দ্বারস্থ হন তাদের পদে পদে দুর্ভোগ, ভোগান্তি ও হয়রানির খবর প্রায় শিরোনাম হয় গণমাধ্যমে। বিচার নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের 10ম দিনের আলোচনায় নিম্ন আদালতের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণের বিষয়ে ঐক্যমত্য পোষণ করে প্রায় সব রাজনৈতিক দল। চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে, সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচার প্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর আলোচনা শুরু হয় জরুরি অবস্থা নিয়ে। বিদ্যমান সংবিধানে 141 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকারে কিংবা অভ্যন্তরীণ গোলযোগে ভূখণ্ডের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে মনে করলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। এখানে এটিও বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালে সংবিধানের 3য় ভাগে উল্লেখিত মৌলিক অধিকার রহিত করা হবে। জীবন যাত্রার স্বাভাবিক যে গতি দ্বারা ব্যাহত না হয়, তার বিচার কার্যক্রম যে অধিকার, ধর্মীয় অধিকার সহ কিছু বিষয় থাকে, এগুলো বহাল রেখে জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। রাষ্ট্রপতির এমন জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা যাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে না পারে, সেজন্য এই বিধান পরিবর্তনের বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। তবে জরুরি অবস্থা চলাকালে মৌলিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয়েও নীতিগত একমত পোষণ করেছে সবগুলো দল। প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে, সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সে নীতিগতভাবে একমত। বৈঠকের শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে বলেন, জরুরি অবস্থা নিয়ে সংবিধানের বিদ্যমান বিধান পরিবর্তন ও উপজেলা পর্যায়ে নিম্ন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে দলগুলো। কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না, সব বিষয়ে একমত হওয়ারও কোনো বিষয় নেই। আমি বারবার বলেছি সব বিষয়ে আমরা একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন এগুলো রাখা যাবে না, কারণ সব বিষয়ে একমত হওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, সকল দল সকল। তবে আমাদের চেষ্টা করতে হবে যে এইগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি, সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। কমিশন দলগুলোর আকাঙ্ক্ষা ধারণে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, ঐক্যমত্যে পৌঁছানো না পর্যন্ত সংস্কার আলোচনার ইতিবাচক এ ধারা অব্যাহত থাকবে। কমিশনগুলো যে প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আওয়ামী আমলের 5G রেডিনেস প্রকল্পে দুদকের অনুসন্ধানের মাঝে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের চিঠি সংস্থাটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না বলে জানিয়েছে দুদক। অন্যদিকে ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন, এই প্রকল্প চালিয়ে না গেলে সরকারের বড় ধরনের ক্ষতি হবে। ক্ষতির হাত থেকে বাঁচতেই দুদকে চিঠি দিয়েছেন তিনি। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর আলোচিত 5G রেডিনেস প্রকল্পটি এগিয়ে নিতে সুপারিশ করা হয় অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে। প্রায় 326 কোটি টাকার এর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং সচিব আবু হেনা মোর্শেদ জামানের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এ প্রকল্পের দুর্নীতির বিষয়টি নতুন করে সামনে আসে। এরপরই গত জুন মাসে বিষয়টি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। তদন্তের মাঝে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ডিও লেটার দিয়ে দুদককে জানায়, প্রকল্পটি চালিয়ে নেওয়া গেলে বিটিসিএল এর পিছিয়ে পড়া রোধ, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের হার নিশ্চিত করা সম্ভব। তাই এ বিষয়ে দুদক চেয়ারম্যানের মনোযোগ ও সহযোগিতা কামনা করেন তিনি। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনা শুরু হয় প্রধান উপদেষ্টার বিশেষ এই সহকারীর বিরুদ্ধে।
সোমবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন ফয়েজ আহমেদ তৈয়ব। দাবি করেন এই প্রকল্প চালিয়ে না নেওয়া গেলে সরকারের 600 কোটি টাকার ক্ষতি হবে। প্রতিটা স্তরে দেশীয়দের স্বার্থ সুরক্ষার জন্য একটা ক্যাপিং, আন্তর্জাতিক মালিকানার একটা ক্যাপিং তৈরি করে দিয়েছি। যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে, আমরা তাদেরকে নতুন লাইসেন্স ব্যবস্থায় বিনিয়োগ বিবেচনা করছি না, বরং তারা কিভাবে মাইগ্রেশন হতে পারে, কর্মসংস্থানগুলো কিভাবে রক্ষা করতে পারে, সেজন্য আমরা বলেছি দুটো বিষয় করতে হবে। প্রথমত, লাইসেন্সের লাইফ টাইম শেষ হলে তাদেরকে নতুন লাইসেন্সিং ব্যবস্থায় নতুনভাবে লাইসেন্স নিতে হবে এবং নতুন বিনিয়োগ নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় 70% ভারত নির্ভর হয়ে গিয়েছিল, সেজন্য এই পলিসির সুফল আমরা পেয়েছি। এই চিঠি তদন্ত কাজে বাধা হবে কিনা প্রশ্নের জবাবে দুদকের উপপরিচালক বলেন, সংস্থাটির কার্যক্রম নিজস্ব গতিতে চলবে। চিঠির প্রেক্ষিতে দুদকের বক্তব্য হলো যে এই চিঠির প্রেক্ষিতে দুদক কোনো প্রকার চাপ অনুভব করছে না এবং এই বিষয়ে যে দুদকে যে অনুসন্ধান কার্যক্রম চলছিল সেটা স্বাভাবিক গতিতে চলমান থাকবে। দুদক এ বিষয়ে কোনো চাপ অনুভব করে না বলেও জানান তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শেষ হলো জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের শুনানি। এবার এই মামলার বিচার শুরু হবে কিনা সেটি নির্ধারণে 10 জুলাই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ঠিক করেন। এদিন শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আজহার লিমনের প্রতিবেদন। জুলাই আগস্ট জুড়ে সারা দেশে ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়েছে এবং এর উস্কানিদাতা এবং নির্দেশদাতা শেখ হাসিনা। তদন্ত শেষে এমন অভিযোগে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা, যেখানে শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানির শুরুতেই শেখ হাসিনার আইনজীবী যুক্তি দেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল নির্মাণের মাধ্যমে শেখ হাসিনা 2008 সাল থেকে সুনামের সঙ্গে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন, যে কারণে তিনি প্রতিহিংসার শিকার। বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেননি, অপব্যাখ্যা করা হয়েছে। সেই সাথে আন্দোলনের নির্দেশদাতা হিসেবে যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যা। তাই শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হোক। জুলাই আগস্টে কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। এখানে একটি রাজনৈতিক যে পট পরিবর্তন এবং প্রতিহিংসা, হিংসা, তার প্রেক্ষাপটে এই ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই, অতএব যুদ্ধ অপরাধ থেকে উদ্ভূত যে সমস্ত অপরাধ, মানবাধিকার, সেইটা এখানে সংগঠিত হয় নাই। এরপরের বিপক্ষে প্রসিকিউশনের যুক্তি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, বড় দাগে সত্য অস্বীকার, ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ হয়নি বলে প্রতিপক্ষের আইনজীবী যে যুক্তি তুলে ধরেছেন তা নির্ধারণ হবে বিচারের সময় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার করার ক্ষেত্রে কোনো বাধা নেই এমন ব্যাখ্যা দেন তিনি। কাজেই হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এই বাংলাদেশের টেরিটরির মধ্যে, তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অতএব এটি যে যুদ্ধ অপরাধের আইন, এটি এই আইনের আগাগোড়ার কোথাও বলা নাই। বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। মামলা অব্যাহত শুনানির এসব যুক্তি তর্ক শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করেন আদালত। এদিন ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনকে আনা হলেও তার পক্ষে ট্রাইব্যুনালে কোনো যুক্তি উপস্থাপন করা হয়নি। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে 7 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যাসহ 3 মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিকেলে তথ্য নিশ্চিত করেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিঙ্কু। তিনি জানান, 2015 সালের 3রা ফেব্রুয়ারি জগমোহনপুরের একটি বাসে
পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি আলাদা মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়। একই বছরের 25 জানুয়ারি হায়দারপুর এলাকায় কাভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করা হয়। এসব ঘটনায় দায়ের করা মোট 3টি মামলার শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন বিচারক। পরে মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে মামলা 3টি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানান কুমিল্লার পাবলিক প্রসিকিউটর কাইমুল হক রিঙ্কু। তিন দুইয়ের ঘটনায় ম্যাডাম বালুর ট্রাকে গুলশান অফিসে রোড ফর ডেমোক্রেসির যে প্রোগ্রাম দিয়েছিলেন সেই প্রোগ্রামে ওনাকে বের হইতে দেওয়া হয়নি। ওই তারিখেই এই জগমোহনপুরের এই ঘটনায় ওনাকে 8 মার্ডারের এই হত্যা মামলায় ফ্যাসিস্ট সরকার ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে। মাননীয় আদালত সকল কিছু বিবেচনা করে ওনার এই ডিসচার্জের প্রেয়ারটা মঞ্জুর করে। নিজেদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে যেন ফের দেশের মানুষকে প্রাণ হারাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বিকেলে রাজধানীর ধূপখোলা মাছের পাশে শহীদ জুনায়েদ ও আনাসের নামে 2টি স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রতিবেদনে বিস্তারিত। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় লগ্নে রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন মেহেদী হাসান জুনায়েদ ও স্কুল পড়ুয়া শাহরিয়ার খান আনাস। অভ্যুত্থানের প্রায় 1 বছর পর শহীদদের আত্মত্যাগের স্মরণে গেন্ডারিয়ার একটি চত্বর ও সড়কে স্মৃতিফলক উন্মোচন করেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় উপস্থিত শহীদদের অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আত্মত্যাগের স্বীকৃতি দিতে জুলাই সনদ দ্রুত প্রকাশের দাবি জানান তারা। আনাসকে যেন ভুলে না যায়, জুনায়েদকে যেন ভুলে না যায়, যেই সংগ্রাম করে ওরা এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তান জীবন দিয়েছে, সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। আমাদের সকলেরই দাবি যে আমাদের আনাস এবং জুনায়েদকে যেন শুধু এলাকা নয় সারা বাংলাদেশের মানুষ কখনো যেন ভুলে যায় না। আর যেহেতু শহীদ বলি আছে বাংলাদেশের, তাদের যেন কোনো অবহেলা না হয়। উপদেষ্টা ফরিদা পারভিন ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নির্বিচারে পাখির মতো গুলি করে যারা মানুষ মেরেছে তাদের প্রত্যেকের বিচার এদেশের মাটিতে হবে। জুলাইয়ের এই স্বপ্ন কোনো দিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সুযোগ শতাব্দীতে একবার আসে, যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। বিচার দৃষ্টান্তমূলক হবে। এই ছোট্ট বাচ্চাগুলো কিভাবে ধারণ করেছিল আপনারা একটু, আমি তাদের কথা যতই শুনি, আনাসের চিঠিটা যতবার পড়ি, জুনায়েদের কথাটাও যা শুনছে, তাতে মনে হয় যে আমাদের এই প্রজন্ম সত্যি সত্যি একটা মন নিয়ে জন্মেছে। নিজেদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে আর যাতে দেশের মানুষকে প্রাণ হারাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীর বাংলাদেশের জন্য আর কাউকে এভাবে জীবন দিতে না হয়, ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এর আগে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। দায়িত্বশীল আচরণ করলে এনবিআর কর্মকর্তাদের ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে সীমালঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। দাবি করেন কাস্টমস অপারেশন স্বাভাবিকভাবে চলছে। এ সময় অনলাইনে শুল্ক কর জমা দিতে নতুন সফটওয়্যার উদ্বোধন করে তিনি বলেন 1 সপ্তাহের মধ্যে শতভাগ সুবিধা পাবে এ উদ্যোগে। আর এ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা হবে বলেও জানান তিনি। বিদায়ী অর্থ বছরে 3,68,000 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আরও বলেন এর পরিমাণ আরও বাড়বে। কাস্টমসে ব্যবসায়ীরা যেন কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন সে নির্দেশনাও দেন তিনি। এছাড়াও ব্যাগেজ রুলসে পরিবর্তন আনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। যারা সৎ এবং দক্ষ অফিসার তাদেরকে যদি কেউ মেলাইন করে, এটা ডেফিনেটলি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এই বছর আমরা সাধারণ যাত্রীদের জন্য বলেছি একটা মোবাইল বছরে উনি বিনা ট্যাক্সে আনতে পারবেন, কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আমাদের বিশেষ করে শ্রম জনশক্তি অধিদপ্তরের যারা কার্ডধারী, বিএমইটি কার্ডধারী, তারা 2টো মোবাইল পর্যন্ত আনতে পারবেন। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ কেউ হয়তো একটু না অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। চাকরিতে পুনর্বহাল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছোড়া হয় সাউন্ড গ্রেনেডও। এর আগে সোমবার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। পরে দাবি মানা না হলে পদযাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। এ সময় মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে যেতে চাইলে কাকরাইল মোড়ে আটকে দেয় পুলিশ। সরে যেতে 10 মিনিটের আলটিমেটাম দেয় পুলিশ। এক পর্যায়ে তারা সরে না গেলে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুমকি দেন তারা। আমি ওইখানে ছিলাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ এই মাঠ ছাড়বো না। যমুনার সামনে আমরা অবস্থান কর্মসূচি করব। ক্ষতিগ্রস্ত বিডিআর যাদেরকে চক্রান্ত করে চাকরিচ্যুত করা হয়েছে সেই সকল 18,500 পরিবারকে চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। যদি দাবিগুলো আমাদের বাস্তবায়ন না হয়, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে, যতক্ষণ দিন পর্যন্ত বাস্তবায়ন হবে, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। যেখানে 144 জারি করা থাকে ওইখানে তো 4 জনের বেশি এমনিতে সমাবেশ আকারে যাওয়াই যায় না। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণের বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসপার্স করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়টা। এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না। আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার চেষ্টা করেছি, এটা না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসপার্স করতেই হয়। জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো অনুষ্ঠানে কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজনৈতিকভাবে পরাধীন রাখতে চান, প্রথমেই তাকে সাংস্কৃতিকভাবে পরাধীন করতে হবে, তাকে একটা হেজিমনির আন্ডারে আনতে হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন বাংলাদেশ। এবং এইটা ফলে জুলাই আসলে 36 দিনের আন্দোলন, আমি মনে করি জুলাই 54 বছরের আন্দোলন। দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, মাঝে কিছু সময় হয়তো 2-4 বছর, 5-6 বছর বা 7-8 বছর আমরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পেরেছি, বাট বেশিরভাগ সময় আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারিনি অ্যাজ এ স্টেট। এটা আমি ডিটেল যাচ্ছি না, আমরা প্রত্যেকেই জানি কেন পারিনি, কিভাবে আমাদের নির্বাচন বাইরে থেকে নিয়ন্ত্রণ হতো, কিভাবে আমাদের দেশে গুম হয়ে যাওয়া সালাউদ্দিন আহমেদকে ইন্ডিয়ায় পাওয়া যায়, সুগরঞ্জন মালিক বাংলাদেশ থেকে গায়েব হয়ে যায়, তাকে কি আবার ইন্ডিয়াতে পাওয়া যায়। সো উই অল নো দ্য ডিটেলস। এই ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের কাজটা কি? আই থিঙ্ক আমাদের মেজর কাজ হচ্ছে এখন টু কাউন্টার দেম কালচারালি। অ্যান্ড কাউন্টার মানে কিন্তু যুদ্ধ করা না, কাউন্টার মানে হচ্ছে টু ক্রিয়েট ইয়োর ওন ন্যারেটিভ। এবং সেই কাজটা আমরা করার চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্য। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি, আর যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে, সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা বলতে। আমি শিওর ইউ হ্যাভ সিন যে ওদের ন্যারেটিভ তারা কি বিল্ড করার চেষ্টা করছে, কিন্তু এই ন্যারেটিভ তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সত্য আমাদের চোখের সামনে ঘটেছে। এখন যে সত্য চোখের সামনে ঘটছে এটা কেন তাহলে আবার আমাদেরকে ন্যারেটিভ বিল্ড করতে হবে? এখানেই হচ্ছে সমস্যাটা। সমস্যাটা হচ্ছে যে আমরা দ্রুত ভুলে যাই, এবং ভুলে যাওয়ার চেয়ে বড় কথা হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে এটাকে আপনার ইন্টেলেকচুয়াল ফ্রেমের মধ্যে আনতে হবে, এটাকে আপনার ব্যাখ্যার মধ্যে আনতে হবে। সেই ফ্রেমিংয়ের কাজগুলো করবে হচ্ছে কালচারাল ন্যারেটিভ। সেই ন্যারেটিভ টানা 17 বছর ধরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ার টেকের জনবল দিয়েই টার্মিনাল পরিচালনার ভার বুঝে নিল নতুন অপারেটর চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। নতুন ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনায় এখনও তেমন পরিবর্তন নেই। এমন অবস্থায় এনসিটির সেবার মান বাড়বে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ব্যবসায়ীরাও বলছেন পরিচালনায় যেই আসুক পারফরমেন্স যেন ভালো হয়। হাজিরা শুরের প্রতিবেদন।
অবশেষে পরিবর্তন হলো অপারেটর। রোববার মধ্যরাত থেকে এনসিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেয় নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড। ব্যবস্থাপনায় পরিবর্তন এলেও সাইড পাওয়ারটেকের জনবলেই পরিচালিত হবে এনসিটি। পরিচালনা পদ্ধতি বা প্রযুক্তিতেও নেই কোনো পরিবর্তন। আমাদের কোনো সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, কোনো কার্যপ্রক্রিয়ার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো চেঞ্জ আসে নাই, সব কিছুই যথারীতি চলছে এবং স্মুথলি রান করছে। তবে সাইড পাওয়ারটেকের একচ্ছত্র আধিপত্যের অবসান হওয়ায় খুশি বন্দর ব্যবহারকারীরা। শ্রমিক সংকট, পরিবহন ধর্মঘট বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় পণ্য ডেলিভারি বা রফতানি যেন অনিশ্চয়তায় না পড়ে সেটি নিশ্চিত করার আহ্বান তাদের। অনেক দিন থাকলে যে সমস্যাগুলো হয়, আমরা শ্রমিক পেতাম না ঠিকমতো, শ্রমিকদের অনৈতিক বকশিস দিতে হতো। আজকে আমরা ধন্যবাদ জানাই, একচ্ছত্র আধিপত্যের অবসান হয়েছে। অন্যদিকে শিপিং এজেন্টদের দাবি, পরিচালনায় যেই আসুক টার্মিনালের পারফরমেন্স বা অপারেশন যেন ঠিক থাকে। আমাদের যেন পারফরমেন্স ডাউনের দিকে না যায়, আমাদের প্রিন্সিপালরা যেন মনে না করে, তারা যেন অনিশ্চয়তার মধ্যে না ভোগে, আমাদের এক্সপোর্টাররা যেন তাদের মাদার কানেকশন থেকে যেন তারা বঞ্চিত না হয়। নিউ মোরিং কন্টেনার টার্মিনালের 5টি জেটিতে বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয়। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনার ভার দেওয়ার আগ পর্যন্ত চট্টগ্রাম ড্রাই ডক এনসিটি চালাবে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও আধুনিক কন্টেনার টার্মিনাল নিউ মোরিং কন্টেনার টার্মিনাল। দীর্ঘ 17 বছর ধরে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় এনসিটি পরিচালনায় বন্দর কতটুকু সফল হয় সেটি এখন দেখার বিষয়। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল থেকে হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। এবারে দেশের বাইরের খবর। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 78 জনে। 3 জেলায় রেড অ্যালার্ট, 7 জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 2টি জাতীয় মহাসড়ক সহ মোট 243টি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরোপুরি। মহারাষ্ট্রেও 2 জেলায় রেড অ্যালার্ট আর উত্তরাখণ্ডের 4 জেলায় ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে বলে আভাস আবহাওয়া বিভাগের। আরও জানাবেন নুজহাত কামাল। 2 সপ্তাহেরও কম সময়ে 23টি আকস্মিক বন্যা, 19টি পাহাড়ি ঢল আর 16টি ভূমিধস, তাও কেবল ভারতের একটি রাজ্যে, হিমালয়ের কোল ঘেঁষা হিমাচল প্রদেশে। একের পর এক দুর্যোগে বর্ষার শুরুতেই সম্পূর্ণ ভিন্ন রূপ অনিন্দ সুন্দর রাজ্যটির। হিমাচলের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। ভেসে গেছে থুনাগে হিমাচল কোঅপারেটিভ ব্যাংকে সঞ্চিত অর্থ। শহরের 8,000 বাসিন্দার জন্য একমাত্র ব্যাংকটির 2 তলার একটি তলা পুরোপুরি শেষ। ধারণা করা হচ্ছে কোটি কোটি রুপির নগদ অর্থ আর অলংকার ছিল ব্যাংকটিতে। মান্ডি, কাংড়া, সিরমৌর সহ হিমাচলের 3 জেলায় জারি হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। সিমলা, কুল্লু সহ 7 জেলায় দ্বিতীয় সর্বোচ্চ অরেঞ্জ অ্যালার্ট। 2টি জাতীয় মহাসড়ক সহ প্রায় অর্ধশত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। मंडी पे डेफिनेटली बहुत संकट आया है। ये जो इतना बादल फट गए हैं और कई जगहों पे जो है पानी भर गया है। पानी भरने के कारण जो है लोगों में बाढ़ टाइप एक स्थिति आई हुई है। कनेक्टिविटी सारी ख़त्म हो गई है। खासकर जिस एरिया में सबसे ज़्यादा त्रासदी हुई है, जो सिराज का थुनाग के तरफ के एरिया हैं, तो उनमें जो है कनेक्टिविटी थी नहीं। लेकिन फिर भी हमारा जो प्रशासन है, हमारी जो सरकार है, वो पूरी नज़र बनाए हुए है। ऐसा नहीं होता कि कनेक्टिविटी नहीं है तो हमारा काम जो है वो रुक जाता है। बहुत मैसिव डैमेज हुआ है, बहुत बड़ा नुकसान हुआ है और इस नुकसान की भरपाई करना आसान नहीं है। लेकिन फिर भी उसके बावजूद मिलकर के हम इस सारी चीज के लिए काम करेंगे, ऐसा उन्होंने कहा है। मैं उम्मीद करता हूं कि सरकार का सहयोग इसमें मिलेगा। আগামী 2 দিনে হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই আভাস উত্তরের আরেক রাজ্য উত্তরাখণ্ড ঘিরেও। রাজ্যের 4 জেলায় জারি করা হয়েছে ভূমিধস সতর্কতা। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের পূর্বাঞ্চল, গুজরাট, হরিয়ানা,
চণ্ডীগড় মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মধ্যাঞ্চল আর ওড়িশায়। মহারাষ্ট্র থেকে গুজরাটের দিকে প্রবাহিত পূর্ণা নদীতে পানি বাড়তে থাকায় নিম্ন উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মহারাষ্ট্রের পুনে ও পালঘারে রেড অ্যালার্ট জারি রয়েছে। রাজধানী নয়াদিল্লি সহ বৃষ্টির কবলে পুরো দিল্লি। এতে তীব্র গরমের মাঝে কিছুটা স্বস্তি নেমে এলেও রাতভর বৃষ্টিতে সোমবার সকাল থেকে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছে নগরবাসী। দিল্লিতেও আগামী দুদিনে বৃষ্টি আরও বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এদিকে চীনের তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টাইফুন জানার আঘাতে নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত প্রায় 350 মানুষ। সোমবার সকালে দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে এটি। টাইফুন জানার আঘাতে দেশটির চিআই কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়। কয়েক ঘন্টা বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ সংযোগ। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। চীনের আবহাওয়া বিভাগের তথ্য মতে এবছর এখন পর্যন্ত 4র্থবারের মতো টাইফুনের কবলে পড়েছে তাইওয়ান। এবারে খেলার খবর। নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করা দীর্ঘদিনের পরিশ্রমের ফল বলে মানছেন অধিনায়ক আফিদা খন্দকার। বড় মঞ্চের সাফল্যের জন্য র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার বিকল্প নেই বলে মনে করেন খেলোয়াড়রা। মিয়ানমার থেকে দেশে ফেরার পর তারা জানিয়েছেন সফলতার মন্ত্র এবং ফেডারেশনের কাছে ভবিষ্যতের চাওয়াগুলো। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। উনি আমার চোখে ভালো কোচের যেমন হওয়া দরকার, কোচ পারফেক্ট। পিটার বাটলার গেল কমাস আগেও তিনি যেন ফুটবলারদের একাংশের কাছে ছিলেন খলনায়ক। কড়া হেডমাস্টারের মতো অবাধ্য মেধাবী ছাত্রীদের দূরে ঠেলতেও কুণ্ঠাবোধ করেননি। সংযুক্ত আরব আমিরাতে সাময়িক ধাক্কা খেলেও বাটলারের প্রেসক্রিপশন মেনে ঋতুপর্ণা তহুরারা দলে ফিরেই করেছেন মিয়ানমার দুর্গজয়। এশিয়ান কাপে সুযোগ করে নিয়ে গড়েছেন ইতিহাস। স্বভাবতই এসেছে ঝড় ঝঞ্ঝাটময় সময়ের কথা। যদিও বাংলাদেশের নাম্বার 10 তহুরা যেন স্বভাবসুলভভাবেই প্রশ্নবানকেও করলেন ট্যাপিন। তরুণ উমেলা মারমাও জানালেন সফলতার মূল মন্ত্র। আমাদের কোচ যেভাবে আমাদের ট্রেনিং করাচ্ছে সেভাবে করতে চায়, উনি যেভাবে আমাদের উপর আশা রাখছে ওনার সব আশা পূরণ করতে চাই। আমরা যখন মাঠে গেলে এসব মাথায় আসে না, আউটসাইডে কান্দি না বা এরকম যে প্রভাব ফেলবো কিনা, কিন্তু একটা প্লেয়ারের যে তাহে যে আমার কিভাবে ইমপ্রুভ করতে হবে সবসময় চিন্তাধারাটাই তাহে আমাদের মাথায় আসে। সাফ তো জেতা হয়েছে একাধিকবার। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জাপান, ইরানের মতো পরাশক্তি। তাদের বিপক্ষে লড়াই করে স্বপ্নের গণ্ডিটা এশিয়া পেরিয়ে আরও বড়। অলিম্পিকটা যেন কোয়ালিফাই করতে পারে আমাদের টার্গেট থাকবে প্রথমে ওইটা, তারপরে ওয়ার্ল্ড কাপ এখনো পরে। ফুটবল হচ্ছে টিম ওয়ার্ক, এখন টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজটা করেছি। দুটো কাজ করেছে। এশিয়ার বড় মঞ্চে মেয়েদের মেলে ধরতে যাবতীয় সমর্থনের আশ্বাস দিয়েছে ফুটবল ফেডারেশন। অভিভাবক সংস্থা থেকে ফুটবলারদের চাওয়া কি? স্যারের কাছে যদি চাওয়ার হয় আমাদের ভালো ফ্যাসিলিটিস দরকার, যেমন মাঠের ফ্যাসিলিটিস, তারপর খাওয়া দাওয়া, তারপরে জিমের ইকুইপমেন্টস যেগুলো আছে, তো এইগুলাই আমাদের চাওয়া পাওয়া, এর বাইরে আর কিছু নেই। আমাদের দেশে ঘরোয়া লিগটা যদি নিয়মিত হয় তাহলে জাতীয় দলের প্লেয়ারদের পাশাপাশি বাহিরে যে জেলা পর্যায়ে যে প্লেয়ারগুলো উঠে আসতেছে তাদের জন্য সুবিধা হবে। আমাদের যত বেশি আমরা ম্যাচ খেলবো, ফ্রেন্ডলি ম্যাচ, তো আমাদের গোল বাড়বে। আর আপনি যেটা বলছেন যে হুট করে যে এত উপরে উঠে আসলে এটা তো মুখের কথা না যে উপরে উঠে গেছি বা এত সহজ না। সিনিয়র দলের দায়িত্ব আপাতত শেষ। 11 জুলাই মাঠে গড়াবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। আফিদাদের মনোযোগ এখন সেদিকেই। সবাই দোয়া করবেন। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরো একবার। যে কোনো মূল্যে নির্বাচন আদায়ের ঘোষণা বিএনপির। ভোটের মাধ্যমে সংকোচ কাটার আশা, লিভিং প্লেইং ফিল্ড না হওয়ার অভিযোগ জামায়াতে। জুলাই ঘোষণাপত্রের জন্য 5 আগস্ট পর্যন্ত আলটিমেটাম এনসিপির। অভ্যুত্থানের স্বীকৃতি আদায়ে 3 আগস্ট দলে দলে ঢাকায় আসবে জনতা। জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে একমত রাজনৈতিক দলগুলো। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণেও ঐকমত। আওয়ামী আমলের 5G প্রকল্প নিয়ে দুদকে চিঠি দেয়া নিয়ে ফয়েজ তৈয়বের সাফাই। দুর্নীতির তদন্ত চলবে বলছে কমিশন।
এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচার চলতে কোনো বাধা নেই জানালো প্রসিকিউশন। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবেও চোখ রাখুন youtube.com/c/এখন।